What now? বাংলাদেশ কি চীনের ঋণের ফাঁদে পড়বে? বর্তমান বিশ্ব রাজনীতির প্রসঙ্গ উঠলে এই প্রশ্নটি বরাবরই সামনে চলে আসে। বিশেষ করে চীনের ঋণের ফাঁদ নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহলে এমন আশঙ্কা বরাবরই দেখা যায়। অন্যদিকে বেসরকারি টিভি চ্যানেল ২১ টিভির এক প্রবাসী সাংবাদিক রীতিমতো বলে বেড়াচ্ছেন যে বাংলাদেশ নাকি চীনের কাছ থেকে অবাধে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। তাহলে বাংলাদেশ কি সত্যি সত্যি চীনা ঋণের ফাঁদে পড়তে চলেছে? বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার এবং সামনের বছর সেটা ৫০০ বিলিয়ন ডলার বা হাফ ট্রিলিয়নের অঙ্কে পৌঁছাতে যাচ্ছে। সুতরাং অর্থনীতির আকারের সাথে যদি ঋণের সামঞ্জস্যতা বিচার করা হয় তাহলে বাংলাদেশ ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে কিনা এই ধরনের আশঙ্কা সত্যি সত্যি কপালে চিন্তার ভাঁজ ফেলে দেওয়ার মতো। কারণ ঘটনা যদি সত্যি সত্যি তাই হয় তাহলে ৪১৬ বিলিয়ন ডলারের বিপরীতে ঋণের অঙ্কটাও নিশ্চয়ই বড় হবে। এখন চীনা ঋণের হিসাব করতে গেলে আমাদের প্রথমে যা দেখতে হবে তা হলো আমাদের মোট ঋণের অবস্থা কেমন ও চীন থেকে নেয়া ঋণের পরিমাণ কোন অবস্থানে আছে। আমাদের মোট বৈদেশিক ঋণের পরিমাণ আমাদের মোট জিডিপির মাত্র ১৩.৩৪%, যার পরিমাণ প্রায় ৪৪ বিলিয়ন ডলার। আমাদের মোট বৈদেশিক ঋণের ৩৮% নিয়েছি আমরা বিশ্বব্যাংকের কাছ থেকে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি থেকে নিয়েছি ২৪.৪৮%, জাপানের জাইকা থেকে নিয়েছি ১৭.৯%, রাশিয়ার কাছ থেকে নিয়েছি ৬.১৫%, ভারতের কাছ থেকে নিয়েছি ১.৩%, আর চীনের কাছ থেকে নিয়েছি ৬.৮১%। আর বাকি থাকা প্রায় ৬% ঋণ আমরা নিয়েছি বিশ্বের অন্যান্য দেশ ও দাতা সংস্থাগুলোর কাছ থেকে। অর্থাৎ আমাদের মোট বৈদেশিক ঋণের মাত্র ৬.৮১% আমরা নিয়েছি চীনের কাছ থেকে, যেখানে মোট ঋণের প্রায় ৮৫%ই নিয়েছি আমরা পশ্চিমা দেশ, প্রতিষ্ঠানসমূহ ও জাপান থেকে। সুতরাং বুঝতেই পারছেন চীনের ঋণের ফাঁদে পড়ার যে আশঙ্কা বা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা কতখানি ভিত্তিহীন তা এখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে। এবার মূল প্রসঙ্গে আসা যাক। এখন পর্যন্ত বাংলাদেশ ঋণের ব্যাপারে বেশ সুবিধাজনক অবস্থানে আছে। বর্তমানে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দ্রুত বর্ধনশীল উন্নয়নশীল দেশ। মাত্র ১০ বছরের ব্যবধানে দেশের অর্থনীতি বেড়েছে ৪ গুণ। এই পরিমাণে প্রবৃদ্ধি ধরে রাখতে প্রচুর পরিমাণে অর্থ ও শ্রম ব্যয় করতে হয়েছে বাংলাদেশের, এবং সামনের দিনগুলোতেও তা সমান তালে ব্যয় করতে হবে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ কিভাবে নিজেকে ঋণের ফাঁদ থেকে বিপদমুক্ত রাখতে পেরেছে সেটা একটা বড় প্রশ্ন। এখন এই বিষয়ে আলোচনা করা যাক। ঋণ ব্যবস্থাপনা, ঋণের সুফল, ঋণের কুফল, ঋণ সংক্রান্ত পলিসি, ঋণ গ্রহণের বিপরীতে মনোভাব ইত্যাদি বিষয়ে আমরা কোন অবস্থানে আছি তার একটা তুলনামূলক চিত্র পেতে হলে আমাদের অন্যান্য দেশের দিকেও তাকাতে হবে। তবে এর জন্য আমাদের খুব দূরে যেতে হবে না। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের দিকে তাকালেই চীনা ঋণের বিপরীতে আমাদের অবস্থান ও আমাদের ঋণ ব্যবস্থাপনার ধরনের একটা চিত্র পাওয়া যাবে। সিপেক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের আওতায় পাকিস্তানে যে ৬৫ বিলিয়ন ডলার অর্থ ব্যয় করা হচ্ছে তার পুরোটাই কিন্তু চীনের পক্ষ থেকে উচ্চ সুদে ঋণ হিসেবে দেয়া। অথচ নাম অনুসারে এই প্রকল্প হওয়া উচিত ছিল যৌথ বিনিয়োগ। সেটা না করে চীন এই বিশাল পরিমাণে অর্থ পাকিস্তানকে উচ্চ সুদে ঋণ হিসেবে দিচ্ছে। মানে চীনের অবকাঠামো আর টাকা দিন শেষে দুটোই চীনের থাকলো, কিন্তু মাঝখান দিয়ে পুরো খরচ বহন করলো পাকিস্তান, তাও আবার ১৪ বিলিয়ন ডলার সুদ সহ। এই ৬৫ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন ডলারই ব্যয় হচ্ছে বিভিন্ন পাওয়ার প্লান্ট ও এনার্জি প্লান্ট নির্মাণ কাজে। বাকিটা দিয়ে রাস্তাঘাট, রেললাইন, ইন্ডাস্ট্রিয়াল জোন ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। এই পুরো অর্থটাই চীন পাকিস্তানকে দিয়েছে ৬% সুদের হারে, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রেও হয়েছে। অথচ পাকিস্তান বা শ্রীলঙ্কাকে চীন ৬% হার সুদে ঋণ দিলেও বাংলাদেশকে তারা ঋণ দিচ্ছে সর্বোচ্চ ৩% হারে। চীন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে সুদসহ ঋণ পরিশোধের জন্য ১৫ থেকে ২০ বছর পর্যন্ত সময় বেঁধে দিলেও বাংলাদেশ এখানে সময় পাচ্ছে ৩০ বছর। আর আসল টুইস্ট হচ্ছে এখানেই। বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এই তিনটি দেশের অবস্থান একই অঞ্চলে হওয়া সত্ত্বেও ঋণ সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশের সাথে একদম আলাদা আচরণ করছে চীন।
আফ্রিকার দেশগুলোর মতো শ্রীলঙ্কা ও পাকিস্তানেও চীন প্রথমে প্রকল্পের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে, তারপর সেই প্রকল্পে অর্থায়ন করেছে বা ঋণ দিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যেই সকল প্রকল্পে ঋণ নিতে চায় সেই সকল প্রকল্পের চাহিদা অনুযায়ী ঋণ দিচ্ছে চীন। মানে চীন বাংলাদেশের কোন প্রকল্পে ঋণ দিবে এটা বাংলাদেশ নিজেই ঠিক করছে, চীন নয়। সাধারণত চীন যেই সকল প্রকল্পে ঋণ দেয় বা জড়িত হয় সেই সকল প্রকল্পে ঋণগ্রহীতা দেশগুলো ঋণের শর্তাবলী নিয়ে কোনো প্রকার দর কষাকষি করতে পারে না বললেই চলে। চীন এক্ষেত্রে নিজের মতো করে বাজেট ও সার্ভে করে, সেই বাজেটের ওপর ভিত্তি করেই তারা ঋণ দেয় এবং কারিগরি সহায়তা ও সরঞ্জাম চীন থেকেই আসে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই চিত্র কিছুটা হলেও ভিন্ন। যেমন তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে চীন প্রায় $1 বিলিয়ন এস্টিমেট দেখিয়ে ঋণ দিতে চাইলেও বাংলাদেশ সেই অর্থকে কাটছাঁট করে $726 মিলিয়ন নামিয়ে এনেছে। এছাড়া কদিন আগে $5 বিলিয়ন সমমান মূল্যের বড় প্রকল্প থেকে চীনকে সরিয়ে দিয়ে তুলনামূলক ছোট প্রকল্পে অন্তর্ভুক্ত করতে চেয়েছে বাংলাদেশ। এতে অবশ্য চীন নাখোশ হয়ে নিজেদেরকে বেশ কয়েকটি প্রকল্প থেকে সরিয়েও নিয়েছে। তবে দিন শেষে বাংলাদেশ বিভিন্ন প্রকল্পে চীনের অন্তর্ভুক্তি নিয়ে বেশ ভালো রকমের দর কষাকষি করছে এবং এর সুফলও পাচ্ছে। আমরা যদি পাকিস্তানের সিপেক ও শ্রীলঙ্কা বা আফ্রিকার চাইনিজ প্রজেক্টগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এই সকল প্রকল্পের অধিকাংশই চীন নিজে প্রস্তাব করেছে বা ঠিক করে দিয়েছে। যেমন সিপেককে ঘিরে যে মাল্টিবিলিয়ন ডলার প্রজেক্টের কাজ হচ্ছে তা কিন্তু পাকিস্তানের নিজের উদ্যোগ, পরিকল্পনা বা চাহিদার ভিত্তিতে হচ্ছে না, বরং চীন পাকিস্তানকে প্রথমে এরকম প্রকল্পের প্রস্তাব দিয়ে তারপর তাতে অর্থায়ন করেছে। একই ঘটনা শ্রীলঙ্কার বিভিন্ন চাইনিজ মেগা প্রজেক্ট ও আফ্রিকার মেগা প্রজেক্টগুলোতে দেখা যায়। আজকে পাকিস্তান, শ্রীলঙ্কা বা আফ্রিকায় যে সকল চাইনিজ প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে তার প্রায় সবটাই আগে বানিয়ে রাখি, পরে গিয়ে চাহিদা তৈরি হবে এমন ভিত্তিতেই হচ্ছে। আর একটু স্পষ্ট করে বলতে গেলে ধরা যাক বিশাল খোলা এক প্রান্তরের মাঝ বরাবর আপনার একটা জমি আছে। এখন কেউ আপনাকে বলল যে আপনি সেখানে একটা 6 তলা বাড়ি তৈরি করে রাখেন, আপনার 6 তলা বাড়ি দেখে মানুষ এমনিতেই সেখানে বসবাস করতে আসবে বা সেখানে মানুষের সমাগম এমনিতেই হবে। এখন সেই ধারণা মাথায় নিয়ে আপনি খোলা প্রান্তরে 6 তলা বাড়ি বানিয়েও রাখলেন। এখন এই প্রকল্প আদৌ সফল হবে কিনা বা আপনার বিনিয়োগ উঠে আসবে কিনা সেটা নিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারবেন না যতক্ষণ না আপনার এই বাড়িটি নির্মাণ শেষ হচ্ছে এবং এর ব্যবহার করা শুরু হচ্ছে। আজকে বিশ্বজুড়ে চীনা ঋণের ফাঁদের যে বিতর্ক উঠেছে তা মূলত এই ধরনের প্রকল্পে চীনা অর্থায়নের কারণেই উঠেছে। চীন দরিদ্র উন্নয়নশীল দেশগুলোতে ঝকঝকে তকতকে অত্যাধুনিক আকর্ষণীয় প্রকল্পের প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে ঠিক 6 তলা বাড়ি তৈরির উপদেশের মতোই। আজকে পাকিস্তানের সিপেক হোক, শ্রীলঙ্কার নতুন শহর ও বন্দর প্রকল্প বা আফ্রিকার মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সবটাই বর্তমান চাহিদার ভিত্তিতে না হয়ে ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতেই হচ্ছে। আর প্রকল্প সফল না হলে চড়া সুদে ঋণ হিসেবে নেওয়া অর্থ গলায় দমের মতো আটকে যাচ্ছে। আর এভাবেই চীনা ঋণের ফাঁদে পড়ছে দরিদ্র দেশগুলো। আর এখানেই চমক দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুধু ঋণের পরিমাণ নিয়ন্ত্রণই নয়, কোথায় কিভাবে ঋণ নিবে, কিভাবে তা সমন্বয় করবে, কিভাবে দ্বিপাক্ষিক চুক্তি করবে, এইসব বিষয়ে মারাত্মক বিচক্ষণতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ খোলা মাঠে 6 তলা বাড়ি বানানোর আগে যাচাই করছে যে এই প্রকল্পের চাহিদা আছে কিনা, তা থেকে কতখানি সুফল আসবে এবং প্রকল্প শেষ হওয়া মাত্রই তা লাভজনক হবে কিনা। কারণ ঋণ গ্রহণ করা মাত্রই তার কিস্তি ও সুদের টাকা পরিশোধের হিসাব নিকাশ শুরু হয়ে যায়। প্রকল্প সফল হোক বা না হোক ঋণ পরিশোধ করতেই হবে। তাই উজ্জ্বল নিশ্চিত সম্ভাবনা ছাড়া বাংলাদেশ কোনো প্রকল্পে ঋণ নিয়ে বেড়ায় না। আর ঠিক এই কারণেই বাংলাদেশ এখনো জাতীয় ঋণকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। আর ঠিক এই কারণেই বাংলাদেশ আজ অবধি ঋণের কিস্তি পরিশোধে কখনো ডিফল্ট হয়নি, সময় মতো সব ঋণ পরিশোধ করেছে। কদিন আগে পাকিস্তানের এক জনপ্রিয় অনলাইন পোর্টাল স্টার্টআপ পাকিস্তান তাদের প্রকাশিত এক আর্টিকেলে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের ঋণ পরিস্থিতি সংক্রান্ত কিছু তুলনামূলক তথ্য তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে
পাকিস্তান তার মোট রাজস্ব আয়ের শতকরা 100 টাকার মধ্যে 85 টাকাই ব্যয় করছে ঋণের কিস্তি পরিশোধে। এক্ষেত্রে ভারত ব্যয় করছে মোট রাজস্বের 51%, মানে 100 টাকার আয়ের বিপরীতে 51 টাকা। আর বাংলাদেশ তার রাজস্ব আয়ের মধ্যে ব্যয় করছে মাত্র 20%, মানে 100 টাকায় মাত্র 20 টাকা। সুতরাং বলা চলে সার্বিক ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশ বেশ স্বস্তিদায়ক অবস্থানেই আছে। সিপেকের আওতায় পাকিস্তানে $40 বিলিয়ন যে সকল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে তার সবটাই হচ্ছে কঠিন শর্তে, এবং শর্তানুযায়ী সেই সকল পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হচ্ছে সকল চাইনিজ সরঞ্জাম ও প্রযুক্তি। ফলে সেই পাওয়ার প্ল্যান্টগুলো চলুক বা না চলুক, ঋণের কিস্তি সুদ সহ ঠিকই পরিশোধ করতে হবে। আর স্বাভাবিকভাবেই পাওয়ার প্ল্যান্টগুলো ঠিকঠাক মতো না চললে বা বন্ধ থাকলে এখানে চীনের কোনো দায়বদ্ধতা থাকবে না। শুধু তাই নয়, এই পাওয়ার প্ল্যান্ট হতে উৎপাদিত বিদ্যুতের হিসাবে প্রতি ইউনিটের বিক্রয় মূল্যের বিপরীতে চীনকে নির্দিষ্ট পরিমাণ কমিশনও দিতে হবে। সাধারণত যে কোনো প্রকল্পে চীনা ঋণের অন্যতম বাজেটিক হল চীন যে সকল প্রকল্পে ঋণ দিবে তার বাজেট এস্টিমেশন চীন নিজে থেকেই করে দেয়, এবং নির্মাণ সামগ্রী থেকে শুরু করে প্রযুক্তি সব কিছুই বাধ্যতামূলকভাবে চীন থেকেই কিনে নিতে হয়। এখানে ঋণ গ্রহীতা দেশের কিছু বলার বা প্রকল্প পুনর্মূল্যায়ন করার কোনো সুযোগই থাকে না। তবে মজার ব্যাপার হলো, চীন বাংলাদেশের অভ্যন্তরে যে সকল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে তার সবটাই হচ্ছে যৌথ বিনিয়োগের ভিত্তিতে। বাংলাদেশ ও চায়না পার্টনারশিপের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টগুলো পরিচালনা করবে। সুতরাং লাভ হোক বা ক্ষতি, তা বাংলাদেশের পাশাপাশি চীনকেও সমান হারে বহন করতে হবে। শুধু তাই নয়, এইসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরঞ্জামগুলো সম্পূর্ণভাবে চীন নির্ভর নয়। বিদ্যুৎ কেন্দ্রগুলোর টারবাইন আমদানি করা হয়েছে জার্মানির সিমেন্স কোম্পানি থেকে। বাংলাদেশ যে শুধু চীনের ঋণের বিপরীতে সুবিধাজনক অবস্থানে আছে তা কিন্তু নয়। বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান যেখানে আমাদের 38% ঋণের যোগানদাতা, তাদের সাথেও আমরা বেশ সুবিধাজনক অবস্থানে আছি, এবং অন্যান্যদের বিপরীতেও আমাদের অবস্থান বেশ শক্ত। ঋণ ব্যবস্থাপনায় বাংলাদেশের অন্যতম সুবিধাজনক দিক হল বাংলাদেশের ছোট ভূখণ্ডের বিপরীতে জনসংখ্যার ঘনত্ব ও পপুলেশন সেটেলমেন্ট। একটা প্রকল্প লাভজনক হবে কিনা বা ঋণ নেওয়া হলে সেই ঋণের সুফল পাওয়া যাবে কিনা, এই বিষয়টা নির্ভর করে ঋণ নেওয়া প্রকল্পটি যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে কিনা বা এর সুফল যথাযথভাবে পাওয়া যাচ্ছে কিনা। নয়তো প্রকল্পের ব্যবহার যথাযথভাবে নিশ্চিত করা না গেলে সেটাই উল্টো গলার কাটা হয়ে দাঁড়ায়। পাকিস্তানের সিপেকের প্রধান রুট গোয়াদর বন্দর থেকে পাকিস্তানের পশ্চিমাঞ্চলের মধ্য দিয়ে গিয়ে চীনের সাথে সংযুক্ত হয়েছে, এবং এই রুটকে ঘিরেই সিপেকের অধিকাংশ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের অধিকাংশ জনগোষ্ঠীর বসবাস পাকিস্তানের পূর্বাঞ্চলে। সুতরাং সিপেকের আওতায় চড়া সুদে নেয়া ঋণের সদ্ব্যবহার করতে হলে পাকিস্তানের পূর্বাঞ্চলের জনগোষ্ঠীকে পশ্চিমাঞ্চলের সিপেকের সাথে সম্পৃক্ত করতে হবে, যা আসন্ন দিনে পাকিস্তানের জন্য বিশাল চ্যালেঞ্জ। আজকে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর বিপরীতে অবকাঠামো ও অন্যান্য সুবিধা মোটামুটি নগণ্যই বলা চলে। তাই বাংলাদেশ আজ অবধি যে সকল প্রকল্প হাতে নিয়েছে সেগুলোর সবটাই কম বেশি সফল হয়েছে। আজকে পদ্মা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে এলেও তা পদ্মার দুই পারকে সংযুক্ত করার জন্য যথেষ্ট নয়। আজকে বাংলাদেশ যদি আরও 2-1টি পদ্মা সেতু নির্মাণ করে বা মেঘনা যমুনা নদীর ওপর আরও কয়েকটি সেতু বা টানেল নির্মাণ করে, তাহলেও সেটা এদেশের বিশাল জনগোষ্ঠীর চাহিদার বিপরীতে যথেষ্ট হবে না। 2022 সালে এসেও আমাদের দেশের র্যাপিড রোড কানেক্টিভিটি তৈরি হতে পারেনি, র্যাপিড ট্রানজিট সিস্টেম গড়ে উঠতে পারেনি। তাই বাংলাদেশ যখনই কোনো নতুন উন্নয়ন প্রকল্প হাতে নিচ্ছে, তা এই দেশের জনগণ এক প্রকার লুফে নিচ্ছে কোনো না কোনোভাবেই। ফলে একটা প্রকল্পের যথাযথ ব্যবহার এভাবেই নিশ্চিত হচ্ছে। আর ঠিক এই কারণেই বাংলাদেশ ঋণের অর্থ পরিশোধে কখনো ব্যর্থ বা ডিফল্ট হয়নি। বাংলাদেশ ঋণের কিস্তি বরাবরই সময় মতো পরিশোধ করে এসেছে ও করে যাচ্ছে। এবার আসি শেষ কথায়। চীনা ঋণের ফাঁদের বিতর্কটা যতখানি না অর্থনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। এখন বাংলাদেশ চীনা ঋণের ফাঁদে পড়বে কিনা এই প্রশ্নটা এইভাবে না করে জিজ্ঞেস করা যায় যে
বাংলাদেশ চীন বা পশ্চিমা এই দুই পক্ষের মধ্যে যে কোনো এক পক্ষের দিকে ঝুঁকছে কিনা? এর উত্তর হলো বাংলাদেশ বেশ সাফল্যের সাথে বিশ্বশক্তিদের মধ্যে ব্যালেন্স করছে। বাংলাদেশ চীন, রাশিয়া, পশ্চিমা দেশ, জাপান, কোরিয়া সবার সাথেই কাজ করছে। চীন এই দেশের অনেক প্রকল্পে ঋণ দিচ্ছে ও জড়িত আছে। তবে বাংলাদেশ যে কোনো প্রকল্পে চীনের সম্পৃক্ততার বিষয়ে বেশ কৌশলী আচরণ করছে। যেমন আমরা চীনের কারিগরি সহায়তায় পদ্মা সেতু নির্মাণ করলেও পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের মূল দায়িত্বে আছে কোরিয়ান প্রতিষ্ঠান। চীন কক্সবাজারে আমাদের জন্য সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে, আর সেই ঘাঁটি থেকেই কয়েক কিলোমিটার দূরেই জাপান নির্মাণ করছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর ও জাপানের কাশিমা বন্দরের আদলে অর্থনৈতিক কেন্দ্র ও পাওয়ার জেনারেশন হাব। বলতে গেলে আমরা একক কোনো পক্ষকে কৌশলগত সুবিধা দিচ্ছি না। আর ঠিক এই কারণেই বাংলাদেশ আপনা আপনি যে কোনো এক পক্ষের দিকে ঝুঁকে যাবে সেটাও সম্ভব না। এক কথায় বলতে গেলে কেবল চীনা বা বিদেশি ঋণই নয়, বিশ্ব রাজনীতির দর কষাকষি থেকে আমরা এক প্রকার নিরাপদ আছি। আর আসন্ন ভবিষ্যতে বাংলাদেশ এই অবস্থা ধরে রাখতে পারবে সেটাই কামনা করি। সো হোয়াট নাও? আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিও নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নতুন কোনো টপিক নিয়ে আলোচনা পেতে চাইলে সেটাও জানাতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।